রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামল সে। তাজদারকে বলল, শাইনার দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু তুমি শাইনার পাশে উঠে যাও। আনোয়ারা বেগম গাড়িতে উঠে বসলেন। শাইনার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন। আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। শাইনা মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। শাইনার মাথায় হাত রাখলেন। শাইনা ফোপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাফসাফ করে দিস বোন। শাইনা কাঁদছে এবার। আনোয়ারা বেগম বললেন, আফসারের মা, ওর সামনে কেঁদো না। হাঁটতে বসতে নাতনিকে দেখবে, কাদার কি আছে। দাদিমা তবুও কাঁদছেন। শাইনা তার দাদির সাথে থাকতো ছোট থেকেই। বলা যায় দাদিমার একটা সঙ্গী ছিল সে। আজ সে সেই দাদিমার দিকেও তাকালো না। যে তার বন্ধুর মতো ছিল সেও তাকে বোঝেনি। দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো, গলা ঝাড়ল। দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছতে বলল, আমার নাতনিকে আদরে রাখবে নাত জামাই। আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পায়নি। আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করছি। তুমি ওরে বুকের সাথে জড়াইয়া রাখবা। তাজদার বলল, আচ্ছা বুঝলাম। শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ঝাড়ল। শাইনা দাদিমার সাথে চেপে বসল। তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করল। রসনারা পেছন থেকে বললেন, গাড়ি ছেড়ে দিতে বলো তাজদার। বরের গাড়ির পেছনে বাকিগুলো ছেড়ে দিয়েছে। আশরাফ, শাহিদা বেগম আর আফসার সাহেবকে ধমকে বলল, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ, কাদার কি আছে এখানে। সাবিনা, আম্মাকে গাড়িতে তোলো। সাবিনা বলল, জি আম্মা আসুন। সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসল। আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুজিয়ে গাড়িতে তুলল। সবাই ক্ষেপে আসছে। বাড়িতে গিয়ে কি গন্ডগোল লেগে যায় কে জানে। সবাই গাড়িতে উঠে বসল। রওনা দিল সিদ্দিক বাড়ির উদ্দেশ্যে। শাইনাকে গাড়িতে বসিয়ে রসনারা, আনোয়ারা বেগম সবাই বাড়ির ভিতরে চলে গিয়েছে। মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি। তাসনুভা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে। পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতা পরার আগে। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, বউকে আগে মিষ্টি খাওয়া, নইলে সারা জীবন শাইনের সাথে তেতো কথা বলবি। তুই তো কুটনি ননদিনী, আয়। তাসনুভা দাঁতে দাঁত চেপে বলল, তৌসিফ হাসতে হাসতে বেরিয়ে গেল। মিষ্টি, সন্দেশ, লাড্ডু আর নানান রকম ফুল ফল নিয়ে আসা হয়েছে। শাইনাকে বাড়ির সামনে এনে দাঁড় করিয়েছে তাসমিন। রসনারা বলল, আগে ঘরে এনে বসা ওকে। আশেপাশে থাকা বৃদ্ধারা বলল, রায়হানের মা আগে মিষ্টিমুখ করাও, তারপর বাড়িতে ঢুকবে। সবাইকে ডাকো, রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে বলো। যায় যায় মিষ্টির সম্পর্ক হোক আগে। রসনারা মুখের ওপর কিছু বললেন না। গোটা সিদ্দিক বাড়ির বড় বউ তিনি। সবাইকে সম্মান করেন। সবাইও তাকে সমীহ করে। রায়হানের বউ ঝিমলি এসে মিষ্টিমুখ করালো। শাইনাকে বলল, ঝগড়াঝাটি করে শাইনারে লাভ। বাপের বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে, লস আমারই। সবাই হাসলো তার কথা শুনে। রসনারা তাসনুভা, তিতলি আর তাসমিনকে বলল, তোমরা মিষ্টি খাইয়ে দাও, অল্প করে দাও, ও খেতে চাইছে না। একে একে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মিষ্টিমুখ করালো। পাশের পাড়া থেকে কয়েকটা মহিলা এসেছে নতুন বউ দেখতে। বাড়ির অনেকেও ক্লাব থেকে আগে ভাগে চলে এসেছে বিধায় বউ দেখতে পায়নি। তাই শাইনাকে আনা মাত্রই সবাই এসে ঘিরে ধরল দেখার জন্য। কেউ কেউ বলল, বাবা গো, শানুকে সত্যি সত্যি লন্ডনওয়ালার বউয়ের মতো লাগছে। বিয়ের শেষের দিকে রওশনার স্টেজে বসে শাইনাকে গয়না, বালা সব পরিয়ে দিয়েছিল শাইনার পরিবারের সামনে। গা ভর্তি সোনাদানা দেখে সবাই ফিসফাস করছে। আশরাফের মা একদম ছক্কা মেরে দিয়েছে। শানুকে তো পুরা টিভির নায়িকার মতো দেখতে লাগছে। একজন বলল, ওরে তো ওই আকাশ ছোঁয়া ভালোবাসার সিনেমার নায়িকার মতো লাগতেছে। শাইনার কানে বাজছে কথাগুলো। একজন টিপ্পনি কেটে বলল, ও শানু একটু হাস,
তুই তো চাঁদের মতো জামাই পাইছস। শায়না তর্পে উঠল। মহিলাগুলো শায়নাকে ঘিরে ধরল। তার মুখের সামনে এসে শ্লোক গাইতে লাগলো। শুরুতে আস্তে আস্তে গাইছিল, কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শ্লোক গাইছে সবাই। শায়না বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল, এরা কি শুরু করেছে? তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে। সে ভিডিও করছে। তাসনুভা এসে কপাল কুঁচকে তাকালো। এরা পাগল নাকি? তৌসিফকে বলল, এদের থামাচ্ছ না কেন? মেজো ভাইকে এসব পাঠাই। ভাইয়া কোথায়? বন্ধুদের সাথে। মহিলাগুলো একদম শাইনার মুখের ওপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে। রসনারা একটুর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে এসে কিছু বলার আগে দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে। তার এই চোখ মুখ চেনা রসনারার। সে চেহারার রং পাল্টে গড়ছে বলল, এই কি হচ্ছে এখানে? মহিলাগুলো মুখে ঘোমটা টানল। কয়েকজন থেমে গেলেও অনেকেই থামল না। রসনারা আনোয়ারা বেগমকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন, ওরা চলে যাবে, কিছু টাকা পয়সা দেবে। কথা পুরোটা শেষ করার আগেই তাজদার সাফ সাফ জানিয়ে দিল, একটা টাকাও দেব না, যেতে বলো এদের। কানের কাছে কি সব শুরু করেছে? কোথায় লেখা আছে এসব করতে হবে? এই মহিলারা। আঙুল তুলে তুড়ি বাজালো সে। মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ারা বেগম বলল, আল্লাহ এভাবে বলতে নেই তাজদার, ওরা রোজ আসবে না, তুমি ভেতরে যাও। এভাবে বলো না নতুন বউয়ের সামনে, যাও। তিতলি, তাসনুভা, নতুন ভাবিকে ভেতরে নিয়ে যাও। শায়নার পাশ কেটে তাজদার সিদ্দিকি ভেতরে চলে গেল। শায়নাকে সোফা এনে বসানো হলো। নিজেদের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন দেখতে যায়। আনিস, আশরাফ যাওয়ার সময় শারমিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে, তারা যাবে না বলে দিয়েছে। আফসার সাহেব দুই জামাইয়ের ওপর খেপেছেন। রাগত স্বরে বললেন, এত দোষ ধরে বসে থাকলে হয় না। ছেলেটা একটু অমন, ওর কাজকর্মে রেগে থাকলে তো সমস্যা। স্টেজ ভেঙেছে ওর পছন্দ হয়নি বলে, কে কষ্ট পাবে সেটা তো ভাবেনি। সাবরিন বলল, আমাদের আগে বলে দিলে হতো, টাকাগুলো নষ্ট হতো না। সে নিজের ইচ্ছে মতো স্টেজ সাজাতো। শারমিলা বলল, আব্বা নতুন জামাই পেয়ে এখন আগের দুটোকে চোখে দেখছে না, দোষ তো দেখছেই না। শারমিলা আরও কিছু বলতে যাচ্ছিল। শাইনের বড় দুলাভাই বলল, বাদ দাও, ওসব কথা বললে ঝামেলা বাড়বে। আফসার সাহেব বললেন, জামাই শানুকে দেখে আসো। শারমিলা বলল, আবার অপমান হতে যাবে? আম্মা আব্বাকে কিছু বলবে না? আব্বা কোন আক্কেলে ওই বাড়িতে যেতে যেতে বলেছে তোমাদের জামাইকে? আশরাফ এসে বলল, সবাই চুপ যাও এখন, ও আসছে বোধ হয়। শাহিদা বেগম বলল, কে? শাওন ছুটে এসে বলল, সবাই চুপ, তাজদার ভাই এসেছে। মুহূর্তে সবার গলা সুর পাল্টে গেল। সবাই নড়ে সরে দাঁড়ালো। তাজদার মাথা নামিয়ে চৌকাট পার করে ঘরে ঢুকে শাইনার দুলাভাইকে বলল, জামিল ভাই, ইমতিয়াজ ভাই, আসেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল ইমতিয়াজের দিকে তাকালো, ইমতিয়াজ জামিলের দিকে। আফসার সাহেব হেসে উঠলেন, হ্যাঁ, আমি ওদের পাঠাচ্ছিলাম, যাও যাও তোমাদের বোনকে দেখে এসো। আশরাফ, আনিস, তোরাও যা, দেখে আয় আমার মেয়েটাকে। তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল। শাইনা তখনও সোফায় বসা ছিল। বাড়িতে দুলাভাইদের ঢুকতে দেখল সে, তারা এলো। সে হঠাৎ খুশি হয়ে গেল। পেছন পেছন ফোনে চোখ রেখে তাজদার সিদ্দিকে বাড়িতে ঢুকছে দেখে কপাল কুঁচকে গেল। বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি? দুলাভাইরা এসে শাইনাকে মিষ্টি খাইয়ে বলল, আমরা ওই বাড়ির জামাই, শ্বশুরবাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। শাইনা মুখ গোমড়া করে বলল, তোমাদের ডেকে এনেছে নাকি? হ্যাঁ, আমাদের খুশি করার জন্য বলছে, ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে। শাইনা বলল, নাটক করতে ফার্স্ট। শাইনাকে নিয়ে গেল তিতলি। তাজদার সবার সাথে বসে চা খেতে খেতে গল্প গুজব করছে। শাইনা তিতলির ঘরে বসেছে চুপচাপ। তাসনুভা তিতলি তাকে কোন শাড়িটা পরাবে সেটা ভাবছে। শাইনার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো। সে নিজের অজান্তে মেসেজটা সিন করলো। তাজদার সিদ্দিকি একটা ব্রাইট আনবক্সিং ভিডিও পাঠিয়েছে। শাইনার গায়ের লোম দাঁড়িয়ে পড়ল। ভিডিওতে বর কনের গয়না খুলে দিচ্ছে। ভিডিওটাতে আপত্তিকর কিছু নেই, খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা। তাই শাইনারও সুবিধা হলো। সে রাগে ক্ষোভে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিল। সবাই সিন করে চুপ করে আছে। তিতলি আর তাসনুভা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না। ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকিকে অপমান করে শাইনার শান্তি লাগছে।
কিছুক্ষণ পর দেখা গেল তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে। শাইনার পৈশাচিক আনন্দ হলো। তার দুলাভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন, এলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে। তাজদার চলে যাচ্ছিল, দাদিমা প্রশ্নে থেমে গেল। গম্ভীর মুখে বলল, ডাকতে গেলে আসবেই, সেটাই স্বাভাবিক। অবশ্য সে যখন শাইনাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ। দাদিমা তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন। নিজেই ঝামেলা, আবার নিজেই সব কিছুর সমাধান। শাইনার একদম খিদে ছিল না, তবু রসনারা তাকে দুমুঠো ভাত খাইয়ে দিয়েছেন। শাইনা গয়নাগাটি খুলে রেখে দিয়েছে, শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল। তিতলি বারবার বলছিল শাড়ি চেঞ্জ না করতে, তাকে বারবার এক কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন, তাজদার বোধহয় মানা করেছে। শাইনার তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে। গলার চেইন, হাতে চিকন ছুরি আর ছোট্ট টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে শাইনাকে। ঝিমলি, দাদিমা, তাজদারের ফুপাতো, মামাতো ভাইয়ের বউরা সবাই শাইনাকে তার ঘরে নিয়ে এসেছে। ঘড়ি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফুলের দোকান। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। শাইনার চোখে তবু অসুন্দর বিশ্রী ঠেকছিল। দাদিমা পান আর মিষ্টির প্লেট রেখে কানের কাছে কি যেন শিখিয়ে পড়িয়ে দিল। একটাও শাইনার কানে ঢুকলো না। ভাবিরা সবাই মশকরা করছে। শাইনা চুপচাপ শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল। শাইনা শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। সে বিছানা থেকে নেমে কাঁধের কাছে পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। পিন ছাড়াবে তখনই দরজার বাইরে কেউর গলার ভেতর থেকে শব্দ বের করল। শাইনার আঙুলে পিন বিঁধে গেল, পিনটা ছাড়ানো গেল না। সেটি খোলা অবস্থায় কাঁধের কাছটা থেকে সরে গেছে। আঙুলে যন্ত্রণা হচ্ছে। শাইনা আঁচলটা টেনে মাথায় তুলল দ্রুত। নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যাতে তার মুখও দেখা না যায়। তাজদার সিদ্দিকী ঘরে পা রেখে তার দিকে তাকে দরজা বন্ধ করল। ধূপধাপ শব্দ করে কাবার্ড খুলল, বন্ধ করল। আচমকা ঘরের হালকা আলো কমে এলো। শাইনার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। শাইনার ঘোমটাটা আড়াল থেকে চোখ তুলে তাকালো। তাজদার ভুরু নাচালো। শাইনার নিঃশ্বাস ফেঁপে উঠেছে। সে নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি নিজেও জানে না। তাজদার সিদ্দিকী তার পাশ কেটে চলে গেল। আবারও গা ঘেঁষে একদম বাহুতে বাহু লেগেছে। পাশ কাটিয়ে চলে যাওয়ায় শাইনা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তখনই সেই চেনা অহংকারী দাম্ভিক কণ্ঠস্বরটি তার কানের কাছে বলে উঠল, হ্যালো। শাইনার সামনে পিছে কোনো দিকে তাকালো না, শুধু পালিয়ে যাচ্ছিল। ধরাম করে দেয়ালে লেগে গেল তার কপাল। মাথাটা ঘুরে উঠল। চোখ মুখ অন্ধকার, কানের ভেতর শোষ আওয়াজ করছে। সে বলে ওঠার আগেই তাজদার সিদ্দিকী তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, উফ। শাইনা নুয়ে পড়েছে। কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথা টনটন করছে। মনে হচ্ছে মাথার ভেতরে কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শোষ শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে, কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল পুরো ঘরের মেঝে আর বেডে বিছানো সাদা চাদরের একটি জায়গাও খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনো চোখ মেলেনি, তবু অল্প অল্প ফোঁপাচ্ছে। শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এলো। শাইনা চোখ মেলতে মেলতে আবারও চোখ খিঁচিয়ে বন্ধ করে নিল। দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। শাইনা ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেলল খুব আস্তে ধীরে, যেন শব্দ না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়? খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ তার নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতেই সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর দুই হাতে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে কমলার কোয়া চিবচ্ছে।
সে চোখ মেলতে কমলার কোয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে শাইনা জড়সড় হয়ে গেল। পরপুরুষ তাকালে যেন জড়সড় হয়ে আসে শরীর, ঠিক সেভাবে তার এখনও নিজের কিছু বোধ হচ্ছে না। নাই ঘর, নাই বর। এই বাড়িতে ভয় ভয়ে পা রেখে মেস দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজা হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকীর ঘরের দিকে কখনো উকি দেওয়ার সাহসও করেনি সে। তার এখনও মনে আছে, তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মুর চুল আশ্রে দিত সে মাঝে মধ্যে। বড় আম্মু বলতেন সে চুল আশ্রে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7-এ ওঠার পর আম্মা তাকে এই বাড়ির দিকে যেতে দেয়নি, শাইনা নিজেও ঘরকুনো হয়ে গিয়েছিল। একদিন চুল আশ্রানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে। শাইনা বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন, কারণ সে জানতো তাজদার সিদ্দিকী নেই বাড়িতে। সে থাকলে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধরফড়িয়ে উঠল। সে কি ভয়! শাইনা কোনোদিন জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে। চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই ওখানে কি করছিস? শাইনার মনে হয়েছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনো মতে বেঁচে গিয়েছিল সে। কিন্তু তার পরের দিন উঠোনে বসে সে আবারও বড় আম্মুর চুল আশ্রে দিচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এলো ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না, কোথায় রেখেছে এত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাঠ কাঠ গলায় বলল, চোরচারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গাতে থাকবে। বলেই শাইনার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেল। শাইনার এত অপমান লেগেছিল, সে তারপরের ঘটনায় চুপি চুপি কেঁদেছিল অনেক। তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আশ্রে দেবার জন্য। তখন তারা বিকেলবেলায় খেলা করত বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। শাইনা তিতলিকে ডাকলো খেলার জন্য। তিতলি এলো না। শাইনার অন্য একটা বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তখন তিতলি নাকি ঝর্ণাকে নাকি বলেছে, মেজো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে, ও একটা চোর, ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে। ঝর্ণা কথাটা শাইনাকে এসে বলেছে। সবাই হাসাহাসি করছে। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলত। তার মেজো ভাই আসছে মনে হতে শাইনার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে শাইনাকে ধাক্কাধাক্কি করে চলে যেতে বলতো তার সামনে থেকে। শাইনার চোখের কোনা বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ কেন সে একটুও খুশি হতে পারছে না? জবাবটা তো তার কাছে আছে। এই ঘরের দিকেও সে কোনো দিন চোখ তুলে তাকাতে পারেনি, ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকীর বিছানায়, তার পাশে, তার কাছে। এটি তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবনসঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসল। শাইনা আটকে গেল। অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল, তার মুখের উপর ঝুঁকে বলল, 116 ফোন কলস, 73 মেসেজ, বাট নো রিপ্লাই, হোয়াই? বলেই ঠোঁট উল্টাল। শাইনা নড়ে চড়ে উঠল। অল্প স্বল্প কাঁপছে সে, কাঁদুনির তালে। মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলোভাবে বলল, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে, কাঁধে লাগছে, আমার ভালো লাগছে না আম্মা। ঠোঁট ভেঙে কান্না এলো তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেলল সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিচে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। মোচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা শাইনার গালে চেপে ধরল। কান্নার চোটে শাইনার গোটা শরীর দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে শাইনার কোমল ত্বকে আরও চেপে ধরে নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স।
সকাল ৮টার দিকে সাইনার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর, সাইনা তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, 1 কার্টুন মিষ্টি আর নিমকিও এনেছে। সাইনার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা, সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। সাইনাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে। তার ভাইরা কে কি করে সব জানতে চাইছে। সাইনার সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। সাইনার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময় এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজো ফুপি বলল, না চাচি আসো, তোমার নাতিনের সাথে গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে, তারা দাদি নাতনির কথা বলুক। দাদিমা সাইনাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকে আদর করলেন। সাইনা সরে বসলো, মুখ ফিরিয়ে রাখলো। দাদিমা তার চুলের সিথি হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? সাইনা হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ? দাদিমা তার মুখের দিকে তাকিয়ে বললেন। সাইনা একটু করে ফিরল দাদিমার দিকে। এভাবে কি দেখছ? বেটা তোরে কালো রাতে কিছু দেয় নাই? উপহার দেয় তো। সাইনা চুপ। দাদিমা আরো খোঁচালেন, আদর টাদরও দেয়নি, বেটা তো কিপটা না। সাইনার আগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ওমা এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটাও ধরে নাই? বলেই সাইনার হাত ধরলেন। সাইনা হাত ছাড়িয়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপর যাব। তোর কথায় চলে যাব নাকি? সাইনা বিড়বিড় করে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, রাতে ঘুমাসনি? চোখের নিচে কালি পড়ছে কেন? সাইনা শক্ত কণ্ঠে বলল, না ঘুমাইনি। বেটা ঘুমাতে দেয়নি? তুমি জানে কি করবে? না জানলে শিখিয়ে দেব। সাইনা রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি, তাই মেজাজ কড়া হয়ে আছে। হ্যাঁ ঘুমাইনি তো। তো আবার কি? বেটা তুই এমনি এমনি জাগিয়ে রাখিনি তোকে, কিছু তো দিছে। দেখি দেখি মুখ ফিরা। সাইনার মুখ ফিরিয়ে দেখলেন উনি। সাইনা হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কিনা যাবে না? দাদিমা হাসলেন, বেটা শোয়াক টোয়াক দেয়নি। সাইনা এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়ল, জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড় সড়ো কাগজের কার্টুন নিয়ে, পরনে কালো শার্ট। সাইনা তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাজদার, কার্টুনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি। দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো, আগে কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসলো। সাইনা ও পাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দাও নাই, চোখের নিচে কালি পড়ে গেছে। আমাকেই তো ঘুমাতে দেয়নি। কারণ কি? কাঁদাইছ? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদাইছ? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে? সেটা আমি কি করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন, এ কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস নাই কেন রে? তোর মুখে তো এমনিতে খই ফোটে। সাইনা এমনভাবে বসে রইল যেন সে কোনো কথাই শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিন অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে। এখনও কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালিমা বিষয়ক কথাবার্তা বলছেন। সাইনা হাতের চুড়িগুলোকে নাড়াচাড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনুভা এলো, বলল, ভাইয়া, সাইনা আর দাদুকে নিয়ে আম্মু আসতে বলছে, যাচ্ছি। তাসনুভা সাইনার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা সাইনার দিকে ফিরলেন, তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস? দেখি। অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখল, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছি সারা রাত, কপালে নাকি ঠেকাও খাইছিলি। সাইনা চোখ গরম করে তাকালো, বুড়ি বেশি ফটর ফটর করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন, বললেন, এদিকে ফিরে বস। এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কি আজব মেয়ে হয়েছে আমার ছেলের। আরে আমরা ওই কালেও এত লজ্জা পাইনি স্বামীরে। সাইনা তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখলো না, সোজা হয়ে বসল।
মাথা নামিয়ে হাত কসলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক, তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। শাইনের ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার ওপর দুহাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা শাইনের দিকে তাকালো। শাইনা সেই দৃষ্টি টের পেয়ে একটু চমকে উঠে তাকালো। তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়ে চড়ে বসে বলল, অস্বস্তি গলার কাছে চেপে বসল, নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকী গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খেয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শাইনা দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব। শব্দ করে হাসল তাজদার সিদ্দিকী। মিথ্যে নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে সকালে রসনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। ৮,০০০ টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন। বলেছে মোটামুটি টাকা অনুযায়ী আরও ভালো হতে পারত। তার বাপসাসা কেউ গরু চেনে না। রায়হান খেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তির। সে রসনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই। বিয়ে আর কেউ করেনি, শুধু ও করেছে। সব কিছুতে বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা বলা বলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বলবে কোনো গরু জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রসনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শাইনার মা বোনেরা। রসনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে, ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে। সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শাইনার মামি খালাম্মারা শাইনার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শাইনার বড় বোন শারমিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভর্তি। আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে। শাহিদা বেগম শাইনাকে দেখছিলেন। দাদিমা গিয়ে ওনাকে বলেছেন শাইনা নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না। কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না। কথাটা একবার উঠে গেলে যা নয় তা কথা হবে। সেনা গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে দু একবার বের হয়েছিল সে। তিতলির ঘর অবধি গিয়ে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষগুলোকে কতটা যন্ত্রণায় রেখেছে সেটা শাইনা একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলে না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে। শাইনা কারো কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা শাইনার ফুপুদের কথায় কথায় বলল, শাইনা কাল থেকে ওভাবে মুখ গোমড়া করে বসে আছে। না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারো সাথে না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়ি থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য। সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কি আছে। শাহিদা বেগম চুপচাপ শুনলেন। শাইনার ফুপুরা জবাব দিল, প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গিয়েছে, তাই লজ্জা পাচ্ছে। ঠিক হয়ে যাবে, আমার ভাইজি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো। সবাই তাকে দেখে মাথায় ঘুমটা টানল। তাজদার নিজের ঘড়িটা খুঁজছে, খুঁজে পাচ্ছে না। ঘর ভর্তি মানুষ, কাকে জিজ্ঞেস করবে। শেষমেশ শাইনার দিকে তাকালো। শাইনা চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়ে চেড়ে ঘড়িটা খুঁজছে দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধহয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। শাইনার বুক ধরফর করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না। তার পরিবারের কাউকে চোর বাড়িয়ে দেবে না তো। সে আপার ছেলেমেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। শাইনার শরীর খারাপ লাগছে, আবারও দম বন্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শারমিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে।
ঘড়িটা কোথাও আছে নাকি। শাহিদা বেগম হঠাৎ করে শাইনার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। শাইনা মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না। তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনুভাকে ডাকাডাকি শুরু করে দিল। রসনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে, কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। শাইনাকে জিজ্ঞেস করছো? তাজদার কোনো জবাব দিল না। রসনার ঘরে এসে শাইনাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। শাইনা বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু শাইনা আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতে তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। শাইনা বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছুঁড়ে মারল। তাজদার ঘড়িটা হাতে নিয়ে হাতের কবজিতে পড়তে পড়তে বলল, ওটা লুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না। বালিশের নিচে আমি আগেই চেক করেছিলাম। শাইনার একটাই জবাব, চুরি করেছি বলেই সে চুপচাপ হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শাইনা লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারে এলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকের প্রশংসায় পঞ্চমুখ। শাইনার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল শাইনা। দাদিমা তাকে বোঝালো, পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই। এটা সেটা শাইনা শুনল এক কান দিয়ে, বের করে দিল আর এক কান দিয়ে। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পড়েছে। নিজের হাই প্রোফাইলওয়ালা আত্মীয় আর বন্ধু বান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, আউটডোর শ্যুটও হয়েছে। শাইনা রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুভার ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে শাইনার চেয়েও বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শাইনা, তার দুলাভাই আর ভাইরা এক ব্রেঞ্চে বসেছে। তিতলি তৌসিফও এসে বসল। খাওয়া দাওয়া সবেমাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসনিমের ছেলে সিনানকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। এক দৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে শাইনার দিকে। সে হাসছিল খাওয়ার সময়। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার মাঝপথে তখনই তাসনুভা এসে বলল, শাইনা, তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শাইনা তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনুভা রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। শাইনা, তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শাইনাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুভা ফের জেদ দেখে বলল, শাইনা তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে বলল, ও যাবে না, খাওয়ার পাত থেকে উঠবে কেন, আশ্চর্য। তাসনুভা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল না তার বর খেয়েছে কিনা? খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয় এটা জানে না। নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে, যেন কতদিনের অভুক্ত সবাই। ডিসগাস্টিং। আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত। তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই, কেন রাগ করছেন? বসেন। রাগ করবেন না, ওর কথায় রাগ করছেন? বলতে বলতে তাসনুভার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি, সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে গেল। শাইনা দুলাভাইরা উঠে গেল, সবে উঠে গেল একে একে, শুধু শাইনা বসে রইল। শাহিদা বেগম এসে বলল, জামে খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলে অথচ জামের খোঁজ করলি না। রসনারাও এসে দাঁড়িয়েছেন পেছনে। শাইনা বলল, অত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রসনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না, তিতলিকে দিয়ে একবার ডাকে পাঠালেই তো হতো। শাইনা ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে বড় আম্মু। তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কি বউ নিয়ে এলো আল্লাহ জানে। এসবও শিখিয়ে দিতে হয় মানুষকে? তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে হেসে হেসে, এটা মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গিয়েছিল, ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে।
আমি খাইনি, তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। শাইনাকেও আমরাই জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোষ তো বউয়ের। ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুকি তো আনেনি বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা। দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়েরও হয়েছে সেই দশা। শাইনা অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনার সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ওকে তো তৌসিফ আর তিতলি জোর করায় ও খেতে বসেছে। আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু, খালা, মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনুভা, তাসমিন তো আছেই সাথে। আনোয়ারা বেগমও শাইনের পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না, এই চল। বলে সে শাইনার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ, এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রসনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা শাইনাকে নিয়ে গাড়ির দিকে বসছে। পরিস্থিতি উত্তেজিত। এ ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহিদা বেগম বললেন, ও আনিস, এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। বিরক্তি সুরে বলল, নিয়ে যাক, আমার ভাই মরে যাচ্ছে, তাদের বোনের জন্য যত সব। শাইনাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনা উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই, মেজো ভাই কিন্তু এত কিছু বলেনি। মহিলারা এত সব রটিয়েছে, আপনি মেজো ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস কথা শুনল না। তেজ শুধু ওদের আছে, জেদ শুধু ওরা দেখাতে পারে। জেদ, তেজ, ঘৃণা তাদের নেই। গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবে হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল, না হলে ঘটনা আরও অনেক দূর অবধি এগোতো।